এইটা সাহেব ভিডিওটা দেখান। সবচেয়ে বেশি ঋণ খেলাপি ও সম্পদের পাহাড়ে বিএনপির প্রার্থীরা। ঋণের পরিমাণ বিবেচনায় শীর্ষ 10 প্রার্থীর 8 জনই বিএনপি, 2 জন স্বতন্ত্র। মাত্র 10 জন প্রার্থীর কাছে ব্যাংক পাবে প্রায় 13,000 কোটি টাকা। শীর্ষ 10-এর মধ্যে 3,155 কোটি টাকার বেশি ঋণ রয়েছে স্বতন্ত্র একজন প্রার্থীর। 1,000 কোটি টাকা ছাড়ানো ঋণ আছে পরের এমন 4 জনই বিএনপির। শীর্ষ দলগুলোর কোটিপতি প্রার্থীতেও এগিয়ে বিএনপি। সম্পদের বিবেচনায় দলটির 71.86% প্রার্থী কোটিপতি। বৃহস্পতিবার হলফনামায় প্রার্থী পরিচিতি 2026 বিষয়ে একটি সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সেখানে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে এমন তথ্য উঠে এসেছে। প্রার্থীদের মধ্যে 3,155 কোটি টাকা ঋণ রয়েছে স্বতন্ত্র প্রার্থী ব্রাহ্মণবাড়িয়া 1 আসনের SAK একরামুজ্জামানের। এছাড়া হবিগঞ্জ 4 আসনে বিএনপির SM ফয়সাল 2,041 কোটি টাকা, ব্রাহ্মণবাড়িয়া 3 আসনে বিএনপির মোহাম্মদ খালেদ হোসেন মাহবুব 1,470 কোটি টাকা, মানিকগঞ্জ 3 আসনে বিএনপির আফরোজা খানম রিতা 1,360 কোটি টাকা, মুন্সিগঞ্জ 1 আসনের বিএনপি প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ 1,115 কোটি টাকা। সিলেট 1 আসনে বিএনপির খন্দকার আব্দুল মুক্তাদির 886 কোটি টাকা, নারায়ণগঞ্জ আসনে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শাহ আলম 824 কোটি টাকা, বগুড়া 1 আসনে বিএনপির কাজী রফিকুল ইসলাম 748 কোটি টাকা, চট্টগ্রাম 4 আসনে বিএনপি মোহাম্মদ আসলাম চৌধুরী 699 কোটি টাকা এবং চট্টগ্রাম 6 আসনে বিএনপির গিয়াসউদ্দিন কাদের চৌধুরী 698 কোটি টাকা ঋণ খেলাপি। টিআইবির তথ্যে বলা হয়, এবার 51টি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিচ্ছে, যাতে চূড়ান্ত প্রার্থীর সংখ্যা 1,981 জন। এতে 249 জন স্বতন্ত্র। দলীয় মার্কা নিয়ে লড়বেন 1,732 জন। এদের 25.5% কোনো না কোনো ঋণ আছে। প্রার্থীদের সর্বমোট ঋণের পরিমাণ 18,868 কোটি টাকা। এর মধ্যে ব্যাংক ঋণের পরিমাণ 17,471 কোটি টাকা। 10টি রাজনৈতিক দলের মধ্যে বিএনপির 59.41%ই ঋণগ্রস্ত, যা সর্বোচ্চ। দ্বিতীয় অবস্থানে আছে স্বতন্ত্র প্রার্থীরা 32.79%। তৃতীয় অবস্থানে থাকা জাতীয় পার্টির 26.97% ঋণগ্রস্ত। ইসলামী দলগুলোর সংখ্যা বেড়েছে বড় আকারে। মোট প্রার্থীর 36 ভাগের বেশি ইসলামপন্থী দলগুলোর। প্রার্থীদের মধ্যে অস্থাবর ও স্থাবর সম্পদের ভিত্তিতে কোটিপতিদের সংখ্যা 891 জন। 27 জন শত কোটি টাকার মালিক। মামলা আছে 500। বিএনপি আসলে কার খালু? মানে বিএনপির রাজনীতিটা কি? আমি বিএনপির লোকদের নেতাদের কথা শুনি আর ভাবি এই দলটা আসলে কি রাজনীতি করতেছে। আপনি কোনো তালি পাইবেন না। আসেন আমরা মির্জা ফখরুলের একটা বক্তব্য শুনি। উনি কইতেছেন বিএনপি কোনো বিপ্লবী দল না, বরং লিবারাল ডেমোক্রেট হিসেবে সব ধর্ম বর্ণ মতের মানুষকে নিয়ে রেইনবো স্টেট গঠন করার লক্ষ্যে আগাইছে। আবার ইংরেজিতে কইছে বিএনপির অবস্থান পুরাপুরি পরিষ্কার, উই আর লিবারাল ডেমোক্রেটস। এইটা সাহেব ভিডিওটা দেখান। আমি খুব পরিষ্কার করে বলতে চাই, বিএনপি কোনো বিপ্লবী দল নয়। বিএনপি একটা লিবারাল ডেমোক্রেটিক পার্টি। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি এবং গণতন্ত্রের জন্যই আমরা সারা জীবন ধরে লড়াই করেছি। এবং এই দেশের মানুষ, বাংলাদেশের মানুষও তার গণতান্ত্রিক অধিকার জন্যই শত শত বছর ধরে লড়াই করেছে। যেটা কিছুক্ষণ আগে ডক্টর মঈন খান বললেন, সেইটাই বাস্তবতা। এখানে নিঃসন্দেহে যারা বিভিন্ন মতবাদে বিশ্বাস করতে পারেন, কিন্তু আমরা বিএনপি আমরা খুব পরিষ্কার ভাষা আমরা বলতে চাই, উই আর লিবারাল ডেমোক্রেটস। এতে যদি আমাদেরকে কেউ ভুল বোঝার কোনো সুযোগ আমি দিতে চাই না। আমি বিপ্লবী নই, আই এম এ লিবারাল ডেমোক্রেট। এই কথাটা খুব পরিষ্কার করে বলতে চাই। দেখেছেন আমাদের মির্জা সাহেব কয়েকদিন আগেই কইছে 7ই নভেম্বর বিপ্লবের মহানায়কে পরিণত হন জিয়াউর রহমান। বিপ্লবের মহানায়ক কি বিপ্লবী না? নাকি বিপ্লবের মহানায়ক একজন অবিপ্লবী মানুষ হয়, আর একজন অবিপ্লবী মানুষ একটা অবিপ্লবী দল গঠন করে? মানে কুই দিয়ে কি শিখাচ্ছে? তাহলে বিএনপির রাজনীতি কি? আমি বেশ কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম, সেটি বিএনপির কোনো রাজনীতি নাই এটা কইছিলাম। সেটা দেখে জামাই কোটার বুদ্ধিজীবী বহুত ঘোষা করে একটা স্ট্যাটাস মারিছিল, বিএনপি কেন মধ্যপন্থার দল, আর মধ্যপন্থার ন্যারেটিভের কন্ট্রোল না থাকলেও ভোট পায় বেলা। তার প্রমাণ নাকি খালেদা জিয়া। মানে কার মাথার সাথে কার লেজ, কার লেজের সাথে কার শরীর, এটা লাগায় তত্ত্ব বানাইতেছে। বানাইলেই হইলো আর কি, খাওয়াইলেই হইলো আর কি। পাবলিক তো ভুদাই, যা কবে তাই খাবে। এলিট যেহেতু কইছে। যাই হোক, আমরা আজকে বিএনপির রাজনীতি থেকে এটা আবিষ্কার করার চেষ্টা করব না। আমি কোনো খারাপ জিনিস আবিষ্কার করব না, আমরা আবিষ্কার করব বিএনপির ডকুমেন্ট থেকে। আর চেষ্টা করব যে সেটা বিপ্লবাত্মক কিনা সেটা পরীক্ষা করে দেখবো, আমরা বৈজ্ঞানিক ভাবে পরীক্ষা করে দেখবো। আসেন আল্লাহর নামে শুরু করি। বিএনপির নামটার মধ্যেই বিএনপির বিপ্লবাত্মক রাজনীতির হদিশ আছে। কি আছে নামের মধ্যে? আছে যে এটা একটা জাতীয়তাবাদী রাজনৈতিক দল যা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করে। শুধু তাই না, বাংলাদেশি জাতীয়তাবাদ এই টার্মটার জন্মদাতা বিএনপি। বাংলাদেশি জাতীয়তাবাদ এটা হইতেছে একটা সিভিক ন্যাশনালিজম। এই সিভিক ন্যাশনালিজম সেটা আবার কি?
সিভিক ন্যাশনালিজম হইতেছে নাগরিকত্ব ভিত্তিক জাতীয় পরিচয়। তাইলে আর কি কি জাতীয় পরিচয় আছে দাদা, এটা একটু কয়ে দেন, তাই না? কয়ে দেওয়া লাগবি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আসে। জাতীয় পরিচয় চারটা মূল ধরন আছে। এক নম্বর হইতেছে সিভিক ন্যাশনালিজম। এটা ভিত্তি হইতেছে নাগরিকত্ব, সংবিধান, আইন, ভূখণ্ড। বাংলাদেশি জাতীয়তাবাদ এই সিভিক ন্যাশনালিজমের অংশ। ফ্রান্সেও ফরাসি পরিচয় মানে নাগরিক হওয়া। আমেরিকাও এটাও সিভিক ন্যাশনালিজম। জাতি, ধর্ম, বর্ণ যাই হোক না কেন, সবাই আমেরিকান নাগরিক। You can go to live in Germany or Turkey or Japan, but you cannot become a German, a Turk, or Japanese. But anyone from any corner of the earth can come to live in America and become an American. কানাডাতেও সিভিক ন্যাশনালিজম। দুই নম্বর হইতেছে এথনিক ন্যাশনালিজম। এটার ভিত্তি হইতেছে জাতি, বংশ, রক্ত সম্পর্ক। জাপানে এটা আছে। ঐতিহ্যগতভাবে জাপানি জাতি হইতেছে ইয়ামাতো জাতি। হাঙ্গেরিয়ান রক্ত, এইটার ভিত্তিতে জাতীয়তা আছে। রাশিয়ায় রুশ জাতি। স্লাভিক উৎপত্তির উপর জোর দেওয়া এই এথনিক জাতীয়তাবাদ তৈরি হয়েছে। শ্রীলঙ্কার সিংহলি জাতীয়তাবাদ, এটাও এথনিক জাতীয়তাবাদ। বাঙালি জাতীয়তাবাদ, এটাও এথনিক জাতীয়তাবাদ। জাতিগতভাবে বাঙালি, বাঙালি হইলে জাতি, বাঙালি না হইলে এটা জাতির পূর্ণ সদস্য না। তিন নম্বর হইতেছে কালচারাল ন্যাশনালিজম। এটার ভিত্তি হইতেছে ভাষা, সাহিত্য, সংস্কৃতি, জীবনযাপন। তামিল জাতীয়তাবাদ কিন্তু ভাষা সাহিত্যকে জাতির কেন্দ্র হিসেবে বিবেচনা করে। কাতালান জাতীয়তাবাদ, এটাও কাতালান ভাষা এবং সংস্কৃতি জাতির কেন্দ্র। কুর্দিশ জাতীয়তাবাদ, এটাও কুর্দিশ ভাষা, গান, পোশাক, এটা নিয়ে তাদের জাতীয়তা তৈরি হয়েছে। আর এটা হইতেছে রিলিজিয়াস ন্যাশনালিজম। এটার ভিত্তি হইতেছে ধর্ম, যেমন ইসরায়েল জায়নিস্ট জাতীয়তাবাদ, এইটা ইহুদি ধর্ম এবং জাতি একাকার। ভারতে হিন্দুত্ববাদ, এটাও ধর্মভিত্তিক জাতীয়তাবাদ, রিলিজিয়াস জাতীয়তাবাদ। এই চারটা মিলে আধুনিক রাষ্ট্রগুলো তাদের জাতীয় পরিচয় তৈরি করে। অনেক দেশে এগুলোর মিশ্রণ থাকে, কিন্তু তাত্ত্বিকভাবে মূল শ্রেণীবিন্যাস চারটা। এবার আসেন এই সিভিক ন্যাশনালিজমটা একটু বুঝে দেখি, কারণ এটা বোঝা দরকার। তাইলে কেন বিএনপির উত্থান হয়েছিল আর এখন কেন গাড্ডায় পড়তেছে, এটা বুঝতে পারবেন। এই সিভিক ন্যাশনালিজমের মূল বৈশিষ্ট্যগুলো কি কি? এক নম্বর, জাতীয় পরিচয়। জন্ম, ধর্ম, ভাষা, গোত্র না, নাগরিকত্ব থেকে আসে আমার পরিচয়। আমি কোনো জাতি, ভাষা বা ধর্মের না, আমি বাংলাদেশী। আমি রাজনৈতিক সম্প্রদায় মানে পলিটিক্যাল কমিউনিটির সদস্য বলে আমি এই জাতির অংশ। এই সিভিক ন্যাশনালিজম একই ভৌগোলিক সীমানার ভিতরে সকল মানুষের সমান রাজনৈতিক অধিকার নিশ্চিত করে। এইখানে ভাষা, ধর্ম, জাতি এই উৎপত্তির পার্থক্য অপ্রাসঙ্গিক। এইটা রাষ্ট্রীয় পরিচয়কে ইনক্লুসিভ করে, প্র্যাগমেটিক করে এবং ফরওয়ার্ড লুকিং করে। বাংলাদেশী জাতীয়তাবাদ এটা একটা সুসংহত কাঠামো। এইটা একটা সিভিক জাতীয়তাবাদ, কারণ এর ভিত্তি হলো নাগরিকত্ব, সমান রাজনৈতিক অধিকার এই দেশের প্রত্যেকটা নাগরিকের। এটা প্রধানত তিনটা স্তম্ভের উপরে দাঁড়ায় আছে। এক নম্বর হইতেছে ভূখণ্ডগত রাষ্ট্রিক পরিচয় বা টেরিটোরিয়াল স্টেটহুড। বাংলাদেশ এই পরিচয়ের মূল হইল বাংলাদেশ রাষ্ট্রের সঙ্গে সংযুক্তি। আমি বাংলাদেশ রাষ্ট্রের সাথে যুক্ত, আমি বাংলাদেশ রাষ্ট্রের নাগরিক। ভাষা হোক, জন্ম হোক, জাতিগত উৎস হোক, কোনোটাই এটাকে বিবেচনা হবে না। রাষ্ট্রের নাগরিকত্ব হইলে আমি বাংলাদেশী। রাষ্ট্রই নাগরিকের পরিচয় তৈরি করে, অর্থাৎ বাংলাদেশী মানে হইতেছে যে বাংলাদেশে বাস করে। দুই নাম্বার, বহুধর্মীয় নাগরিকের সমান অন্তর্ভুক্তি। এটাকে বলা যেতে পারে প্লুরি রিলিজিয়াস সিভিক ইনক্লুশন। যেমন মুসলমান আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, এমনকি উর্দুভাষী আছে, চাকমা আছে, মারমা আছে। এখানে ধর্ম পরিচয় নির্ধারণ করে না, আইডেন্টিটি নির্ধারণ করে নাগরিকত্ব। তিন নাম্বার হচ্ছে প্র্যাগমেটিক বা আচরণিক জাতীয়তাবাদ। বাংলাদেশী জাতীয়তাবাদ কেবল আবেগ না, এটা একটা বাস্তব রাষ্ট্রীয় স্বার্থকেও কেন্দ্র করি না। রাষ্ট্রের সার্বভৌমত্ব যেমন, আন্তর্জাতিক অবস্থান যেমন, এটার অর্থনীতি, উন্নয়ন, ন্যায্যতা, ইনসাফ, সমানাধিকার, নাগরিক দায়িত্ব, এই সমস্ত পরিচয়কে ব্যবহারিক বা ফাংশনাল জাতীয় শক্তিতে রূপ দেয়। এই বাংলাদেশী জাতীয়তাবাদের ধারণা কেন বিপ্লবাত্মক সেটা আমরা পরে দেখবো। বাঙালি জাতীয়তাবাদ আসলে কি এবং কেন এটাকে প্রতিক্রিয়াশীল বলা যায়। বাঙালি জাতীয়তাবাদ আসলে একটা অতীত নির্ভর সাংস্কৃতিক জাতিগত পরিচয়কে রাষ্ট্রীয় পরিচয় হিসেবে চাপায় দেওয়া জাতীয়তাবাদ। বাঙালি জাতীয়তাবাদ পাঁচটা কারণে সীমাবদ্ধ এবং কাঠামোগতভাবে এইটা উপনিবেশিক পরিচয় বহন করে। মানে আমরা যেই যে ব্রিটিশ উপনিবেশ ছিলাম ওই পরিচয়টাই বহন করে। এক নম্বর কারণ হইতেছে এটা ভাষা এবং নৃতাত্ত্বিক জাতিগত পরিচয়কে রাষ্ট্রীয় পরিচয় বানায় দেয়। একই রাষ্ট্রে চাকমা আছে, মানমা আছে, সাঁওতাল আছে, উর্দুভাষী আছে, সিলেটি আছে, চাটগাইয়া আছে। অনেক পরিচয় থাকার পরেও সবাইকে বাঙালি বলা মানে জটিল সমাজকে একটা জাতিগত দাস আছে ফেলে দেওয়া। সেজন্য মুজিব বলছিল পাহাড়িদেরকে তোরা বাঙালি হয়ে যা। এইটা সিভিক জাতীয়তাবাদের বিরুদ্ধে এবং উপনিবেশিক এথনোলিঙ্গুইস্টিক চিন্তার সরাসরি ধারাবাহিকতা। এই যে বাঙালি পরিচয় এটা নির্মাণ করছিল ব্রিটিশেরা। হান্টার, রেজলি, কার্জন, এই যে কার্জন হল আছে, এই সমস্ত ব্রিটিশ লেখকেরা বাঙালি জাতি এবং বাঙালি ভাষার পরিমণ্ডলকে বানাইছিল প্রশাসনিক সুবিধার জন্য। বাঙালি জাতীয়তাবাদ সেই কল্পিত একটা ক্যাটাগরি, এক ভাষা, এক জাতি, এক রাজনৈতিক পরিচয় হুবহু গ্রহণ করছে। এইটাই সে উপনিবেশিক এথনোগ্রাফিক ইমাজিনেশনের কপি। এটার মানে কি? এথনোগ্রাফিক ইমাজিনেশন এইটা সাহেব পাশে লিখে দেন। এটা সহজ অর্থ হইল যখন আমরা কোনো জনগোষ্ঠী, জাতি, সংস্কৃতি বা সমাজকে নিজেদের কল্পনা, ধারণা, গুজব, পর্যবেক্ষণ বা ভাঙাচোরা তথ্যের ভিত্তিতে একটা ছবি বা চরিত্র হিসেবে তৈরি করি, সেটাই এথনোগ্রাফিক ইমাজিনেশন। এটা বাস্তব গবেষণা না, বরং ধারণা, অনুমান, বাইরে থেকে দেখা পর্যবেক্ষণ, প্রচলিত গল্প, সামাজিক কুসংস্কার, এই সমস্তের উপরে দাঁড়ায় থাকে। এই টার্মটা ব্যবহার করছিল পল গিলরয় এবং জোহান্স ফাবিয়ান। এটা একটু জটিল লাগতেছে, খুব সহজ একটা উদাহরণ দিয়ে বোঝায়। ধরা যাক কেউ বলে না যে বাঙালিরা আইসা, তাই না? এটা সত্যি না, এটা এথনোগ্রাফিক ইমাজিনেশন।
অনেকে আবার নোয়াখালীর লোক সম্পর্কে একটা কথা বলে না, এটাও এথনোগ্রাফিক ইমাজিনেশন। বরিশালের লোক সম্পর্কে এক ধরনের কথা বলে, এটাও এথনোগ্রাফিক ইমাজিনেশন। বাঙালিরা আবেগী জাতি বলে